ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন দেশে এখন সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে নির্বাচন, কিন্তু নির্বাচনের বাইরেও কিছু কিছু খবর আসে। এই নির্বাচনী রামাডল এগুলো আমাদের চোখে চাপা পড়ে যায়। এরকম কিছু খবর যদিও গণমাধ্যমে এসছে, বাট খুব আলোচনা হচ্ছে না। আমি তিনটি খবর একটু প্রথম দিকে আপনাদের শোনাতে চাই। এই সরকার যে উদ্যোগ নিয়েছে, র্যাবের অভিযান সক্ষমতা বাড়াতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে 163টি গাড়ি কেনা হচ্ছে। আরেকটি খবর হচ্ছে ঢাকার মন্ত্রীপাড়ায় 3টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনে থাকবে 72টি ফ্ল্যাট, যার আয়তন হবে 8,500 থেকে 9,030 বর্গ ফুট। এজন্য নেওয়া হচ্ছে 786 কোটি টাকার একটি প্রকল্প। আরেকটি খবর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রকল্পে 25,592 কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। নির্বাচনের বাইরে গিয়ে এসব বিষয়ে আমরা একটু আলাপ করতে চাই। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব হুমায়ুন কবির ভূঁইয়া। আপনাকে স্বাগত। আপনি তো শুনলেন যে আমি 3টি রিপোর্ট পড়লাম, এগুলো কিভাবে দেখছেন আপনি? সরকারে তো আর ধরুন খুব অল্প সময় আছে, শেষ মুহূর্তে এসব যে হচ্ছে এটি কিভাবে দেখছেন আপনি? আসলে এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা অ্যাকচুয়ালি ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো মানে তাদের তো এই ধরনের পলিসি মেকিং এর বড় বড় ডিসিশনে যাওয়ার কথা না, পার্টিকুলারলি এই শেষ সময়ে। মানলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অন্যান্য ইন্টারিম গভর্নমেন্টগুলির মতো যেটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, তো ওই টাইপের না। এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে একটা আপরাইজিংয়ের প্রোডাক্ট। সো তারা হয়তো প্রথম দিকে পলিসি মেকিং লেভেলের জিনিসপত্র ব্যাপার স্যাপারও ডিল করেছে, এবং মোরলেস পাবলিক হয়তো এটা অ্যাকসেপ্টও করেছে, যেগুলি দেশের জন্য ভালো ছিল। কিন্তু এই যে ইলেকশনের আছে আর মাত্র কয়েকদিন, এই সময় এসে এগুলি কতটা দরকারের প্রশ্নের দাবি রাখে নিঃসন্দেহে। না, অনেক, কিন্তু এখানে অনেক অর্থেরও বিষয় আছে। কিন্তু আর ধরুন আরেকটি আমাদের যে সংস্কার প্রস্তাব হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে র্যাব বিলুপ্ত করার জন্য, বাট তাদেরকে আরও ক্ষমতায়িত করার জন্য এই গাড়িগুলো কেনার প্রস্তাব করেছে, এবং বিনা দরপত্রে কেনার হয়তো নিয়ম আছে, বাট এটি কিভাবে হচ্ছে? মানে এক যে এই র্যাব বিলুপ্ত করা হবে, এখন আদৌ কি করা হবে? আই এম নট শিওর। আদৌ কি করা হবে? তো আর এই সরকার তো বলে তারা ট্রান্সপারেন্সির সরকার, তাদের ট্রান্সপারেন্সি আছে। তো আমি জানি না নিয়ম কতটা কাভার করে এই দরপত্র ছাড়া সরঞ্জাম এদি কিনার। বাট ইভেন যদি রুলস অ্যান্ড লজে কাভার করেও, তবু ট্রান্সপারেন্সির স্বার্থে তো এগুলি আরও পরিষ্কার হওয়া উচিত। আপনি ফ্ল্যাটের যে কাহিনীটি আমি বলি আপনাকে, একটু পড়ে শোনাই আমি। রাজধানীর বেইলি রোড, মিন্টু রোড ও হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত নতুন 3 ভবন হবে বেইলি রোড ও মিন্টু রোডে। নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তো এখানে এই যে ফ্ল্যাটগুলো হবে বলেছে, যদিও এটি এখনও চূড়ান্ত হয় না, বাট অনেকগুলো ফ্ল্যাট কিন্তু আছে, এবং এই রিপোর্টে আমি পড়েছি সেখানে দেখা গেছে অনেক ফ্ল্যাট এখন খালিও আছে। এবং শুধু মন্ত্রীপাড়া না, ধানমন্ডি এবং গুলশানে মন্ত্রীদের আবাসনের ব্যবস্থা কিন্তু আছে। তারপরও এই 9,030 বর্গ ফুট, ইটস এ বিগ ফ্ল্যাট। এই খবরটা বোধহয় একটা পত্রিকা ব্রেক করেছিল, খুব সম্ভবত দেশ রূপান্তরে বোধহয়, নাকি আজকের পত্রিকা, হ্যাঁ প্রথম আলোতে। কিন্তু পরে আমার মনে হয় আমি একটা ক্লারিফিকেশন দেখেছি যে এরকম নাকি কিছু হচ্ছে না, 9,000 বর্গ ফুটের নাকি হচ্ছে না। তো সে যাই হোক, যাই বলি, এবং যেই ফিচারগুলির কথা শুনেছি, সুইমিং পুলও নাকি আছে, এই ধরনের ব্যাপার স্যাপার। হ্যাঁ,
ভাই এগুলির নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সরকারের এই শেষ দিনে এগুলি নিয়ে মাথা ঘামানোর তেমন দরকার আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এই সরকারের যে বাকি দিনগুলি আছে তাদের 24 ঘন্টাই পরিশ্রম করা উচিত একটা জিনিস এনশিওর করা, সেটা হচ্ছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আসুক। তারা সেটি কতটা পাচ্ছে বলে আপনি মনে করছেন? ওয়েল, আসলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আওয়ামী লীগ নিঃসন্দেহে খুব বড় একটা নাম। তো এদের অনুপস্থিতিতে এখন ইলেকশন হচ্ছে বিএনপি আর জামাতের মধ্যে, এবং আমরা সবাই মোটামুটি সবার মধ্যেই একটা ধারণা আছে যে কে জিতবে। এরকম বহুদিন হয় নাই বাংলাদেশে। পার্টিকুলারলি আমরা যদি 91-এর ইলেকশন দেখি, তারপরে 96 মানে আমি 15ই ফেব্রুয়ারির কথা বলছি না, পরের ইলেকশনটার কথা বলছি, 2001 অ্যান্ড দেন 2008 ডিসেম্বর 29। তো আমরা জানতাম না যে আসলে কে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু এইবার এই জিনিসটা নাই। তো যার ফলে যেহেতু কম্পিটিশন নাই এবং আওয়ামী লীগ মাঠে নাই, যার ফলে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজটা সহজ আরও। কারণ আমি জানি না আপনি ঘুরেন কিনা, আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই। তো ওই ইলেকশনের আগে বাংলাদেশে যেই একটা কি বলে মানে নির্বাচনী জ্বর যাকে বলে, ইলেকশন ফিভার, ওইটা এবার অনুপস্থিত স্বাভাবিক কারণেই। অনেকে বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে না, বিএনপি জামাতের মধ্যেও এবার খুব ভালো কন্টেস্ট হবে, এবং অনেককে তো ইদানিং বলতেও শুনছি যে জামাত যদি গভর্নমেন্ট ফর্মও করে বেশি অবাক হওয়ার কিছু থাকবে না, এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে। তো এখন আমার কাছে ওই বাংলাদেশের নির্বাচনের যে চিরায়িত রূপ এবার আমরা পাচ্ছি না। নির্বাচনটা আমাদের এখানে একটি উৎসবের মতো, সেই সব মানুষ ইনভলভ হয়, বাট এবারে কিন্তু সেই চিত্র ইভেন গ্রামের চায়ের স্টলগুলিতে, বাজারগুলিতে ওই ইলেকশন নিয়ে তেমন মাতামাতি দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, আপনার এত বড় দেশ, এত বড় একটা জনসংখ্যা, সেই হিসাবে আপনার শিডিউল ডিক্লারেশনের পরে নির্বাচনী যে ক্যাম্পেইন চলতেছে, আমার কাছে মনে হচ্ছে না যে তেমন খারাপ কিছু হচ্ছে বলে আমার কাছে তেমন মনে হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু আমরা তেমন বড় ধরনের কোনো ভায়োলেন্সও শুধু দুটো বড় কিলিং হয়েছে, হাদি এবং মুসাব্বির। হ্যাঁ, এখন অন্য সময়ও কিন্তু মানে শিডিউল ডিক্লারেশনের আগেও কিন্তু এর চেয়েও খারাপ ঘটনা ঘটেছে। এখন আমরা তো অবশ্যই সচেতন মানুষ হিসাবে চাইবো যে একটা ঘটনাও না ঘটুক, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার তো আর সবসময় আমরা যেভাবে চাই সেভাবে থাকে না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হচ্ছে যে এই সরকারের সবচেয়ে বড়, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ল্যাকিংটা কিসে, পারফরমেন্সের সবচেয়ে বড় ঘাটতিটা কিসে, আমি বলবো যে ল অ্যান্ড অর্ডারটা তারা ঠিক কন্ট্রোলে আনতে পারে নাই। এবং আমরা ইভেন 3 মাস আগেও যা দেখেছি সারা দেশে ভায়োলেন্সের, এই যে মব বিটিং, মব কিলিং, এখন কিন্তু যেমন মব অ্যাটাকস, এখন কিন্তু এটা তেমন কি শোনা যায়? আগে 3-4 মাস আগে যেরকম শোনা যেত। তো আমি একটু ক্রেডিট দিতে চাই কেয়ারটেকার গভর্নমেন্টকে এই বিষয়টায়, যে গত কিছুদিন ধরে আমার মনে হয় এই ল অ্যান্ড অর্ডার বিষয়টা বোধহয় বেশ ভালো। কিন্তু মাজার ভাঙা কিন্তু রুখতে পারেন, প্রায় 200 মাজার ভাঙা হয়েছে পর্যন্ত। হ্যাঁ, এগুলো নিন্দনীয় ব্যাপার। কিন্তু আমি বলছি যে ইলেকশন শিডিউলটা ডিক্লেয়ার করার পরে আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও হয়তো কি বলে হাতের নাগালে চলে যাবে, কিন্তু সেরকম কিছু এখনো হচ্ছে না। আশা করি যে
এটা যেন বজায় থাকে আর কি। তো নির্বাচনে তো আমরা আলাপ করছি, তো এই নির্বাচন প্রসঙ্গে আমি একটু বলি যে আমাদের পত্রিকা ডেইলি টাইমস অফ বাংলাদেশে আজকে লিড রিপোর্ট যেটি হয়েছে যে ইউএস ওয়ার্মস টু জামাত, এটি আপনি কিভাবে দেখছেন? যে এটা আমি 2-3 ভাবে দেখতে চাই। এক, জামাতের সাথে ইউএস এর সবসময় যোগাযোগ ছিল, অলওয়েজ। জি। ইভেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জামাতের সাথে ইউএস এর যোগাযোগ ছিল। আমি দীর্ঘদিন আপনার ডিপ্লোম্যাটিক বিট কভার করেছি, আমি দেখেছি আপনার ওই বিভিন্ন প্রোগ্রামে জামাতের লোকজন যেত, আমন্ত্রিত হতো। হ্যাঁ, আমন্ত্রিত হয়তো। এর মধ্যে একজন তো রেগুলার ফিচার ছিলেন, আপনার মনে থাকতে পারে, উনি হচ্ছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জি, জি, উনি মোটামুটি সব প্রোগ্রামেই উনি অ্যাটেন্ড করতেন। তো এটা নতুন কিছু না। এখন যেই কারণে আমরা হেডলাইন্স করছি সেটা হচ্ছে ডিসেম্বরে কিছু নারী সাংবাদিকদের সাথে আপনার ওই একটা অফ দ্য রেকর্ড একটা মিটিংয়ের একটা ভিডিও সামহাউ লিকড হয়েছে, অডিও বোধহয়। অডিও লিকড হয়েছে, আইদার লিক করা হয়েছে। তো সেটার উপরে বেসিস করে আপনার ওয়াশিংটন পোস্ট একটা নিউজ করেছে, যার ফলে পুরো ব্যাপারটা আবার বেশ বড় করে আসছে। এবং আপনার কি মনে হয় যে ইউএস ওয়াশিংটন পোস্ট যা বলছে এবং ইউএস যা বলছে এমন কিছু কি বলছে যেটা আমরা জানতাম না? যেমন একটা কথা তারা বলেছে যে জামাত ভালো করবে ইলেকশনে। এটা কিন্তু আপনিও বিশ্বাস করেন জামাত আগের চেয়ে ভালো করবে? জি, জি, সঙ্গত কারণেই করবে, রাইট? তো এবং জামাতের সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে, এটা তো তাদের অ্যাম্বাসেডর আজকেও বলেছে। জি, 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 আজকেও বলেছে যে সরকার নির্বাচিত হয়ে আসবে, আমরা সেই সরকারের সাথেই কাজ করব। উনি তো বলেননি যে অমুক দল নির্বাচিত হয়ে আসলে কাজ করবে। আর ইউএস এর একটা লং স্ট্যান্ডিং পলিসি হচ্ছে ইউএস ইন্টারেস্ট যেখানে, ইউএসএ সেখানেই কাজ করবে। দে ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। কে ক্ষমতায় আসলো না আসলো এটা তাদের কাছে তেমন মুখ্য ব্যাপার না, অ্যাজ লং অ্যাজ দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইজ প্রোটেক্টেড। সো ইউএসএ, এবং এটা শুধু ইউএসএ না, পৃথিবীর সব দেশই এই ফর্মুলা মাইনেই চলে। তো এখন একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, সেটা হচ্ছে যে যেটা আমি এখনো জানি না, আমিও জানি না এবং আমার মনে হয় না আমাদের লোকজনও তেমন জানে বলে এটা, সেটা হচ্ছে যে ইউএসের এমন কোনো এক্সক্লুসিভ ইনফরমেশন আছে কি না, কিংবা তারা তাদের যে কিছু ইনস্ট্রুমেন্টস আছে সেগুলি দিয়ে তারা জানতে পেরেছে কিনা যে জামাতের ইলেকশন প্রসপেক্ট এবার ভালো, জামাত হয়তো ক্ষমতায় চলে আসবে। এই কারণে তাদের এই নতুন এমফাসিস। এটা যদি হয় অন্য আলাপ, এটা যদি না হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি একটা রুটিন এঙ্গেজমেন্ট। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, জামাত কিন্তু ইউএসএকে খুশি করার জন্য, মানে ইউএসের পছন্দের খাতায় ঢোকার জন্য অনেক কিছুই করছে। যেমন জামাত শরিয়া আইন এখন আর ওই লাইনে তারা যাচ্ছে না, তারা কিন্তু এখন গুড গভর্নেন্স, রুল অফ ল, এই জিনিসটার প্রতি নজর দিচ্ছে। এই যে আপনার মানে মোট কথা হচ্ছে যে কট্টরপন্থী ইসলামী দলের যে তকমা জামাতের ছিল, এটা থেকে বোধহয় তারা এখন বেরিয়ে গেছে। তো এই বেরিয়ে যাওয়াটাও ইউএসের জন্য একটা কারণ হতে পারে যে জামাতের সাথে এঙ্গেজমেন্ট আরও বাড়ানো। তো বেরিয়ে গেলে কি আপনি যেটি বললেন যে তাদের যে নীতি নৈতিকতা আছে, যেমন আমরা সবসময় শুনেছি সৎ লোকের শাসন চাই, জামাতের তো এটা মূল স্লোগান, এবং আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, রাইট। কিন্তু জামাতের নেতৃবৃন্দ আপনি যেটা বললেন যে অনেক সরে এসছে, এবং অনেক তারা কিন্তু বলেছে যে আমরা প্রচলিত আইনে দেশ চালাতে চাই, শরিয়া আইন অনুযায়ী দেশ চালাতে চাই। এটা কি বিচ্যুতি বলবেন? পলিসি ওয়াইজ তো বিচ্যুতি বটেই, আর এটা নতুন কিছু না। জি, এটা তো নতুন কিছু না। জামাত এমন না যে জামাত আপনার সৃষ্টির পর থেকে তারা যেই পলিসিগুলি নিয়ে আসছিল সেগুলিতে তারা স্টিক করেছে, এমন মনে করার কোনো কারণ নাই। তো শুধু জামাত না, যে কোনো রাজনৈতিক দলই সময়ের সাথে বদলায়, সময়ের সাথে তাদের পলিসি চেঞ্জ করে। এখন কথা হচ্ছে
জামাতে ইসলামের সাথে অন্য দলগুলির পার্থক্যটা কি? জি আপনি যদি দেখেন বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জামাতের একটাই পার্থক্য, কিন্তু মানে ইন ব্রড সেন্স পার্থক্য আছে বেশ কয়েকটাই, বাট ব্রডলি ধরেন একটাই পার্থক্য, সেটা হচ্ছে জামাত ওপেনলি বলতো যে আমরা আল্লাহর আইন চাই, হ্যাঁ, অন্য পার্টিগুলি এটা বলতো না। হ্যাঁ, আরেকটা ব্যাপারে ব্রড বিষয়ে জামাতের সাথে অন্য দলগুলির তফাৎ, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে, জামাত যেভাবে 1971-কে ইন্টারপ্রেট করে অন্য দুই দলগুলি ওইভাবে করে না, এই ডিফারেন্স। এখন জামাতের যে সাপোর্ট বেস, জি এই যে জামাতের তাদের একটা মূল নীতি থেকে সরে আসা, যে আল্লাহর আইন চাই, জি সৎলোকের শাসন চাই, এটা তাদের এখনো আছে, জি ফাইন, কিন্তু আল্লাহর আইন চাই। এখন জামাতের সাপোর্ট বেস এটা কতটা অ্যাকসেপ্ট করবে, এটা হচ্ছে দেখার বিষয়। যে জামাতের যে অরিজিনাল সাপোর্ট বেস, জি, তারা জি, কিন্তু জি। জামাতকে সাপোর্ট করেছে ওই একটা, কারণ তারাও আল্লাহর আইন দেখতে চায়। এখন আল্লাহর আইন যদি এখন জামাত ইসলামী যদি ওইখান থেকে ডেভিয়েট করে, এখন ওই সাপোর্ট বেস কতদিন জামাতের সাথে থাকবে, এটা হচ্ছে দেখার বিষয়। আপনি দীর্ঘদিন, আমিও জানি, আপনি একটু আগে বললেন যে দীর্ঘদিন কূটনৈতিক রিপোর্টিং করেছেন। আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন, এবং আমরা জানি ঘটনার দিন বেশ কদিন আগের, যে ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ নিল কেন এমন? তো আমিও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত। আমি কারণ খুঁজে পাচ্ছি না। কারণ এটা যদি কারণ হইতো, তাহলে আমাদের যে 5টা মিশন আছে ইন্ডিয়াতে, একটাও এখনো থাকার কথা না। সবারই ব্যাগেজ গুটায় চলে আসা উচিত, কারণ আমাদের ত্রিপুরাতে অ্যাটাক হয়েছে আমাদের মিশনে, ইরান ভাঙচুরও করেছে। হ্যাঁ, আগরতলায়, তারপরে দিল্লিতে হয়েছে, মুম্বাইতে হয়েছে। হ্যাঁ, জি। তো আমরা তো আসছি না। এখন যেটা এই আমার কাছে মনে হয় ভারতীয়রা এটা নিয়ে একটা রাজনীতি করছে, সেটা হচ্ছে বাংলাদেশকে তারা প্রশ্রয় করার চেষ্টা করছে যে বাংলাদেশ ইজ আনসেফ। বাট আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশে এমন কিছু ঘটছে যে তাদের কূটনীতিক এবং ওনাদের হাই কমিশনের থেকে 1 মাইল আগে কিছু লোক প্রোটেস্ট করতে চেয়েছিল, সেই। থামিয়ে দিয়েছে। বাট আমরা কিন্তু দেখেছি আমাদের যে চাণক্যপুরীর যে হাই কমিশন, সেখানে কিন্তু একদম হাই কমিশনের বাসা সামনে চলে গেছে। তারপরে ত্রিপুরায় ভাঙচুর হয়েছে, কলকাতা একদম হাই কমিশনের উপ হাই কমিশনের সামনে চলে আসছে। বাট বাংলাদেশের চিত্র কিন্তু ওরকম না, এটা জাস্ট একেবারে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটা ভারতের একটা পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না। দে জাস্ট ওয়ান্ট টু পোর্ট্রে বাংলাদেশ অ্যাজ অ্যান আনসেফ। তাহলে ভারত কি ধনুক ভাঙা পণ করেছে যে যে এখন যে সরকার আছে বা আগামীতে যে সরকার আসবে, আওয়ামী লীগ না থাকলে যারাই থাকুক তাদের সাথে কোনো ধরনের ভালো সম্পর্ক রাখবে না? এখন এটা ইন্ডিয়ার পলিসি ডিসিশনের ব্যাপার। হ্যাঁ, জি আমার তো মনে হয় না যে ইন্ডিয়া, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ না থাকলে কারোর সাথে তারা ভালো সম্পর্ক রাখবে না, এই যদি তাদের পলিসি হয়, দে উইল বি দ্য লুজার। জি হ্যাঁ, ক্ষতিটা তাদের হবে, কারণ আপনি প্রতিবেশী ছাড়া, প্রতিবেশী তো বদলানোর কোনো সুযোগ বদলানো নাই, যায় না, হ্যাঁ। বদলানোর সুযোগ নাই। এবং বাংলাদেশ আর ভারতের মধ্যে যেই যোগাযোগগুলি, বিশেষ করে আপনার পিপল টু পিপল কন্ট্যাক্ট, এটা তো আপনি চাইলেও আপনার করতে পারবেন না। জি জি সো এখন শোনেন, আমি আপনাকে বলি, গত 54 বছর 55 বছর ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে যদি তাকান, আপনি দেখবেন যে গিভ অ্যান্ড টেকের যদি আপনি হিসাবটা করেন, জি আমরাই বোধহয় বেশি দিয়েছি। না, এটা তো আওয়ামী লীগ সরকার বলেছে, আমরা যা দিয়েছি কোনোদিন ভুলবে না। হ্যাঁ, আমরাই বোধহয় দিয়েছি, বেশি দিয়েছি। তারা তো মানে আমাদের পক্ষ থেকে আমার মনে হয় আমরা বেশ চেষ্টাই করছি। এবং আপনাকে আরেকটা জিনিস মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে যে এই ইউনূস গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে কিন্তু তার প্রথম বিদেশ সফর কিন্তু নয়াদিল্লি। উনি ভারতকে দিয়ে শুরু করতে চেয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ভারতীয়দের কাছ থেকে কোনো পাওয়া যায় নাই। প্রথম চায়না গিয়েছিলেন সফর। হ্যাঁ, পরে চায়না গিয়েছিল। বাট প্রফেসর ইউনূস ওয়ান্টেড টু মেক ইট ইন্ডিয়া।
আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট রিপ্লাই আসে না। দিল্লির কাছ থেকে ভালো আরেকটা জিনিস যে ভারত এখন এই যে আমাদের দেশে যে এই এখন যে সমস্যা কিছু হচ্ছে, এগুলির জন্য কিছুটার জন্য তো ভারত দায়ী যদি বলি, তেমন বেশি করে তো বলা হবে না। কিরকম? ওয়েল, একজন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জি তারা আশ্রয় দিয়ে রেখেছে। জি। শুধু তাই না, তাকে একজন না, একাধিক। হ্যাঁ, ওনাকে তারা, না আমি টপ যে তার জি, কথা জি, বলছি, জি, জি। ওনাকে তারা ওইখানে রাজনৈতিক বার্তা দেওয়ারও সুযোগ দিচ্ছেন। প্রথম দিকে একটু Right. দেয়নি, বাট এখন আর আওয়ামী লীগের অন্যান্য লোকজনের কথা তো বাদই দিলাম, প্রচুর আছে। হ্যাঁ, জি 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 আপনি জাস্ট সিনটা একটু উল্টা দিকে চিন্তা করেন তো, জি। যে ভারত একজনকে আপনার মৃত্যুদণ্ড দিয়েছে, একজন না একাধিক জনকে, তাদেরকে ঢাকায় আমরা এসে ঢাকা আশ্রয় প্রেস ক্লাবে অ্যালাউ করছি ভারত সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। এটা অকল্পনীয়, এটা চিন্তাই করা তো যায় না। এই যে ভারতের এই যে সমস্যাটা, যে আমরা যা ইচ্ছা করতে পারি, তোমরা যা ইচ্ছা করতে পারবা না। ভারতকে যদি একটা ভালো ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত যদি চায়, ভারতকে এই মাইন্ডসেটটার থেকে বেরোয় আসতে হবে এবং ভারতকে মানতে হবে যে উই আর ইকুয়ালস। রাইট। তুমি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। নট দ্যাট যে তুমি বড় ভাই আমি ছোট ভাই, এরকম No, no, কিছু no, না। no, no, উই আর ইকুয়ালস অ্যান্ড ট্রিট আস উইথ মিউচুয়াল রেসপেক্ট। জি জি তো ভারত যত তাড়াতাড়ি এই মাইন্ডসেট থেকে বেরোতে পারবে, তত তাড়াতাড়ি তাদের জন্যও মঙ্গল, আমাদের জন্যও মঙ্গল। কারণ আমি যেটা বুঝি, এখন হয়তো এই স্বল্প পরিসরে আলাপ করার সুযোগ নাই, আমি যা বুঝি সেটা হচ্ছে যে ভারতকে দেয়ার মতো আমাদের আরও অনেক কিছু আছে যেটা ভারতের খুব দরকার। আচ্ছা পার্টিকুলারলি আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই আপনাকে, সেটা হচ্ছে ভারতের যে 7 সিস্টার্স যারা জি, বলে, জি। 7 সিস্টার্স যদি ডেভেলপ করতে হয় তাড়াতাড়ি, বাংলাদেশ যদি ভারতের সাথে থাকে, তারা 7 সিস্টার্স নর্মালের চেয়ে অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। আপনি 7 সিস্টার্সে গেছেন কিনা জানি না, আমার গিয়েছিলাম আমি। আপনি মুম্বাইয়ের সাথে আগরতলার যদি একটা কম্প্যারিজন করেন, তাইলেই বুঝবেন যে ডিসপারিটিটা কত। হ্যাঁ, ভারতের এক অংশের সাথে আরেক অংশের। তো এই যে ডিসপারিটিটা যদি আপনাকে মিনিমাইজ করতে হয়, তো আপনার এই নর্থ ইস্টটাকে ডেভেলপ করতে হবে এবং তাড়াতাড়ি ডেভেলপ করতে গেলে বাংলাদেশ খুব ভালো আপনার কি বলে সাপোর্টিং রোল প্লে করতে পারে। এখন শোনেন, এই দুই দেশের মধ্যে যে বৈরিতা, অ্যানিমোসিটি, এইটা কোনো দেশের জন্যই কিন্তু ভালো কিছু বয়ে আনবে না। একটু আগে যেটি আপনি বললেন যে আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, বাংলাদেশও পারবে না, ভারতও পারবে না। আমাদের থাকতে হবে, আমাদের পাশে নিয়েই থাকতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা আজকে খুব দুঃখ নিয়ে একটা কথা বলেছেন একটি অনুষ্ঠানে, আপনি নিশ্চয়ই আপনিও দেখেছেন, যে পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর থেকে আমরা কিভাবে বেরোবো চ্যাম্পিয়ন হওয়া থেকে? আই এম 100% উইথ দ্য চিফ অ্যাডভাইজার। আপনার ওই যেটা আবারও আমার পুরনো ইয়েতে আসতে হয়, দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক বিটটা কাভার করার ফলে আর কি, মানে কি বলবো, মানে এটা বলার ভাষা নাই। এখন আমাদের মধ্যে যদি ওই সততাটা না জাগে, এটার কোনো মানে আপনি যদি ফেসবুক খোলেন, রীতিমতো তারা ঘোষণা দিয়ে আপনার বলে যে অমুক ভিসা করে দিবে, অমুক ভিসা করে দিবে, অমুক ভিসা করে দিবে। এই যে ইউনূস সাহেব বলছেন, তার কথাটার সাথে একমত আমরা, কিন্তু ইউনূস সাহেব যে গত 18 মাস ছিলেন ক্ষমতায়, এই ব্যাপারে তেমন কিছু কি করেছেন? কারণ এই যে বিভিন্ন এজেন্সিগুলি যে এই জালিয়াতিগুলি করে, আসলে মানুষও জালিয়াতি করে, ঠিক আছে, ওই ভিসা অ্যাপ্লিক্যান্টস যারা, তারাও জালিয়াতি করে, কিন্তু তারা কিন্তু এই জালিয়াতিটা করে এজেন্সির মাধ্যমে। এই যে আপনার কি বলে জাল কাগজপত্র ইত্যাদি, এগুলি কিন্তু মেইনলি এজেন্সিগুলি জোগাড় করে দেয়। হ্যাঁ, এবং এই এজেন্সিগুলি কিন্তু মোটামুটি ঘোষণা দিয়েই করে। ফেসবুক, অন্তত আমি ফেসবুকের কথা বলতে পারি, ফেসবুকে তারা ঘোষণা দিয়েই করে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না। তো এখন এগুলির জন্য দুইটা জিনিস দরকার, এক হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, আরেক হচ্ছে সরকারের কি বলে মনিটরিং।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে অনেকে যাচ্ছেন, অনেক যুবক নিহত হচ্ছে, তাদেরকে অন্য চাকরির কথা বলে সেখানে পাঠানো হচ্ছে, পরে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো এই যুদ্ধ বোধহয় 4 বছর হয়ে গেছে, তো আমরা শুনছি, বাট এ বিষয়ে কাউকে ধরা হয়েছে বা কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? আবার এটা রকেট সায়েন্স না, এই কারা পাঠায়, আমার ধারণা এটা যদি ভালোভাবে খোঁজে এটা পাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, কেন, ভূমধ্য সাগরে আমাদের অনেক লোক মারা যায়। জি, তো এগুলি কি আপনার, তারা কিভাবে লিবিয়া পর্যন্ত পৌঁছে কিভাবে? সেটাই। নিশ্চয়ই ঢাকা এয়ারপোর্ট দিয়েই যায় তারা। হ্যাঁ, নিঃসন্দেহে, তাহলে নিঃসন্দেহে। তো আমরা তো জানি, আমরা তো, বিষয়টা এমন না যে আমরা জানি না, দিজ আর ওপেন সিক্রেটস, বাট আমরা উই ডোন্ট অ্যাক্ট অন দিস। এটা নিয়ে অ্যাক্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিন দিন কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য পৃথিবীতে স্থান কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যাওয়ার কিন্তু তেমন জায়গা থাকছে না। আপনি দেখুন না, ইন্দোনেশিয়া আমাদের পোর্ট আমাদের পোর্ট আমি নিজে গিয়েছি ইন্দোনেশিয়া 2015-তে, জাস্ট পাসপোর্ট জি জি জি। চলে গেলাম, আর এখন 15,000 টাকা ভিসা ফি লাগে। তারপর ধরুন ভিয়েতনামে ভিসাই দিচ্ছে না, ভিসাই দিচ্ছে না। আমরা যে খবর হ্যাঁ, পাচ্ছি। ভিয়েতনামে ভিসা বন্ধ রেখেছে। তারপরে খুব আশাবাদের কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে জুলাই আন্দোলনকারীরা একদিন বিশ্বে নেতৃত্ব দিবে। এই আশাবাদের সঙ্গে আপনি কতটুকু একমত? মানে এটা আমি বুঝতে পারিনি ঠিক, আসলে সত্যি কথা। কারণ জুলাই আন্দোলনকারীরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, কিন্তু বিশ্বের নেতৃত্ব কিভাবে দিবে আমি আসলে বুঝতে পারছি না। কারণ বাংলাদেশের বিশ্বে নেতৃত্ব দিতে হলে এখন একটা সেক্টরে আপনাকে ব্রিলিয়ান্ট হইতে হবে, দ্যাট ইজ টেকনোলজি। জি, বাংলাদেশিরা টেকনোলজিতে মানে 1 নম্বর পজিশনে আছে, এরকম কথা বোধহয় সবচেয়ে দেশপ্রেমিক বাংলাদেশিও বলবে না। তো অত আমি বুঝতে পারি না যে কিভাবে এটা বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব। বাট উনি যেহেতু প্রধান উপদেষ্টা, উনি যেহেতু নোবেল লরিয়েট, ওনার যেহেতু বিশ্ব ঘোরার অভিজ্ঞতা আছে, উনি আশাবাদ ব্যক্ত করতেই পারেন। এবং ওনার এই আশাবাদের সাথে আমরাও একটু আশাবাদী হইতে পারি এবং প্রার্থনা করতে পারি তাই যেন হয়। কিন্তু আমি দেশের বাইরে আমাদের এই জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দেশে কি পারবে, আপনি কি ভাবছেন? ওয়েল, দেশে তো সবসময় সেই সুযোগ আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের এই যে নাহিদ, আসিফ, মাহফুজ, এরা তো আমাদেরকে একটা ভালো জিনিস উপহার দিয়েছে। এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই। তারা যদি তখন ওই ভূমিকাটা না রাখতো তাহলে হয়তো এখনো আমাদের এই টক শোটাও হয়তো আমরা এখন করতে পারতাম না, তাই না? তো এই যে আপনার একটা অথরিটেরিয়ান একটা রেজিম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, এটা তো কম কাজ না, বিরাট কাজ। আমি খুব খুশি হতাম তারা যদি রাজনীতিতে না আসতো আপাতত আর কি, কিংবা তারা যদি আপনার সরকারে না ঢুকতো, সরকারে না ঢুকে যদি তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাইতো, তাদের বয়স অল্প, 5 বছর পরে 7 বছর পরে জনগণকে যদি আরও সম্পৃক্ত করত, আমার মনে হয় তাদের। আমি এই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, জুলাই যোদ্ধাদের যারা সামনের সারিতে ছিলেন তারা একটি রাজনৈতিক দল করেছে, মানে প্রায় 1 বছর হয়ে গেছে। এই দলটি তো দীর্ঘদিন ধরে রাজনীতি, এই 1 বছর ধরে রাজনীতি করছে, এই দলের এই এতদিনে যে পারফরমেন্স, সেটি আপনি কিভাবে দেখছেন? হতাশাব্যঞ্জক। নাম্বার 1, তাদের ক্ষমতামুখী হওয়া উচিত হয় নাই। তাদের উচিত ছিল দল করা, ফাইন, কোনো সমস্যা নাই। তাদের উচিত ছিল দলটাকে এক্সপান্ড করা, দলটাকে নিয়ে মানুষের কাছে যাওয়া, এবং তারা কিভাবে আমাদের যে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলি আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, তাদের চেয়ে তারা কিভাবে আলাদা, এটা জনগণের কাছে তুলে ধরা এবং জনগণকে সম্পৃক্ত করা। এবং এই নির্বাচনে তাদের আসারও দরকার ছিল না, হ্যাঁ, আসলেও তারা ইন্ডিপেন্ডেন্টলি আসতে পারত, জাস্ট জনগণের কাছে পরিচিত হওয়ার জন্য। কিন্তু তারা যেভাবে ক্ষমতামুখী হয়ে গেছে, দ্যাট ইজ দ্য স্যাড পার্ট। একটি কথা কিন্তু আছে, অনেকেই যেমন জামাতের সাথে তাদের জোট করাটা, এটা তো মানে কি বলবো, আমার মনে হয় না এটা কেউই বুঝতে পারতেছে আদৌ যে আসলে হোয়াট ইজ দিস। আমি নিজেও প্রশ্ন করি মাঝে মাঝে, এত ভালো ফিউচার নষ্ট হয়ে গেল। তারপর আমরা আশা করতে চাই ভালো রাজনীতি আসুক দেশে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য